আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আজ আমরা ইতিহাসের এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বিংশ শতাব্দীর স্বৈরতন্ত্রের সব চেনা নিয়ম রীতিমতো উল্টে দিয়েছিলেন। তিনি শুধু ইতিহাসের একজন কুখ্যাত ব্যক্তিই নন, বরং তার শাসনকাল ছিল এক অদ্ভুত স্ববিরোধিতায় পূর্ণ। ব্যাপারটা একটু ভেবে দেখুন, সাধারণ স্বৈরশাসকেরা কি করেন? তারা যে কোনো মূল্যে নিজেদের গদি বাঁচাতে চান, আর বিপদে পড়লে সোজা অন্য দেশে পালিয়ে যান, তাই না? কিন্তু অ্যাডলফ হিটলারের বিষয়টা ছিল একদম অন্যরকম। তিনি এমন এক ধ্বংসাত্মক আদর্শের পেছনে ছুটেছিলেন যা শেষমেশ তার নিজের দেশকেই ধ্বংস করে দিয়েছিল। পতনের মুখে দাঁড়িয়েও তিনি কিন্তু পালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাহলে চলুন প্রথমেই এই মৌলিক প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কে ছিলেন অ্যাডলফ হিটলার? কিভাবে একজন সাধারণ মানুষ পুরো বিশ্বকে অন্ধকারের দিকে ঠেলে দিলেন? হিটলারের প্রথম জীবনের সবচেয়ে চমকপ্রদ দিকটা কি জানেন? তিনি আসলে কোনো কাজই করতে চাইতেন না। অস্ট্রিয়ার ভিয়েনা একাডেমি অফ ফাইন আর্টস থেকে প্রত্যাখ্যাত হওয়া এক লক্ষ্যহীন ব্যর্থ শিল্পী ছিলেন তিনি। অবস্থা এমন হয়েছিল যে নিঃস্ব হয়ে তাকে গৃহহীনদের আশ্রমেও রাত কাটাতে হয়েছিল। 1889 সালে জন্ম নেওয়া এই মানুষটির জীবনে প্রথম বড় ধাক্কা বা পরিবর্তন আসে 1914 সালে, যখন তিনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। এই সামরিক জীবন তাকে এক ধরনের শৃঙ্খলার মধ্যে এনেছিল ঠিকই, কিন্তু 1918 সালে জার্মানির যে শোচনীয় পরাজয় হলো, সেটা তার মনে এক তীব্র ক্ষোভ আর তিক্ততার জন্ম দেয়। এর পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল ভার্সাই চুক্তির আর্টিকেল 231, যেটাকে বলা হতো ওয়ার গিল্ট ক্লজ। এই চুক্তিতে জার্মানিকে পুরো যুদ্ধের দায়ভার নিতে বাধ্য করা হয়, চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। এই চরম অপমান আর অর্থনৈতিক হাহাকার থেকেই মূলত এমন এক ক্ষোভের জন্ম হয়, যেটা হিটলার খুব চতুরতার সাথে কাজে লাগিয়েছিলেন। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কিভাবে নাৎসি পার্টির উত্থান ঘটে? মানে কিভাবে একটি প্রান্তিক উগ্রবাদী গোষ্ঠী একেবারে জাতীয় পর্যায়ে উঠে এলো? আচ্ছা, এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলিনি। বিশ্ব ইতিহাসের এই বাঁকগুলো বা রাজনৈতিক উত্থান পতনের ঘটনাগুলো বিসিএস পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের এই বিসিএস প্রস্তুতিকে একদম গুছিয়ে নিতে লক্ষ্য প্ল্যাটফর্ম হতে পারে দারুণ একটি সহায়ক মাধ্যম। তাদের চমৎকার সব রিসোর্স আপনারা কাজে লাগাতে পারেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। নাৎসি পার্টির উত্থানের প্রেক্ষাপট বুঝতে 1921 থেকে 1930 সালের এই পরিসংখ্যানগুলোর দিকে একটু তাকাতে হবে। ভাইমার রিপাবলিকে তখন মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছায় যে ভাবলে অবাক হবেন, মাত্র $1 মান হয়ে দাঁড়ায় কয়েক ট্রিলিয়ন জার্মান মার্ক। অবস্থা এতটাই খারাপ ছিল যে বাচ্চারা টাকার বান্ডেল দিয়ে খেলনা বানাতো, আর মানুষকে সাধারণ জিনিসপত্র কিনতে ঠেলা গাড়িতে করে টাকা নিয়ে যেতে হতো, লিটারালি ঠেলা গাড়িতে করে। ঠিক এই সুযোগটাই হিটলার কাজে লাগান। তিনি প্রথমে সেনাবাহিনীর গুপ্তচর হিসেবে জার্মান ওয়ার্কার্স পার্টিতে ঢোকেন। এরপর নিজের জাদুকরী আর ইমোশনাল ভাষণের মাধ্যমে পুরো দলের নিয়ন্ত্রণ নিয়ে নেন। 1923 সালে মিউনিখে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটান, যা বিয়ার হল পুটস নামে পরিচিত। মজার ব্যাপার হলো, এই ব্যর্থ অভ্যুত্থানের পর যখন তার বিচার শুরু হয়, সেই বিচার কাজটাই তাকে রাতারাতি পুরো জাতির কাছে পরিচিত করে তোলে। আর ওই কারাবাসের সময়েই তিনি তার বিখ্যাত আত্মজীবনী মাইন কাম্ফ লিখে ফেলেন। ইতিহাসবিদরা যেমনটা বলে থাকেন, মহামন্দায় বিপর্যস্ত জার্মান জাতি তখন মরিয়া হয়ে একজন স্ট্রং লিডার খুঁজছিল, এমন কেউ যে তাদের এই অর্থনৈতিক নরক থেকে টেনে তুলবে। হিটলার ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করলেন, জার্মানিকে আবারও গ্রেট বা মহান করার স্বপ্ন দেখালেন। আর সাধারণ মানুষও খুব সহজেই তার কথায় প্রলুব্ধ হয়ে গেল। এরপর আমরা আসছি তৃতীয় প্রশ্নে, স্বৈরতন্ত্র কিভাবে কায়েম হলো? জার্মানির মতো একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এত দ্রুত কিভাবে ভেঙে পড়ল? এখানেই লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। স্ট্যালিন, মাও বা কাস্ট্রোর মতো একনায়করা কিন্তু রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বা সামরিক কূ করে ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু হিটলার না, তিনি কিন্তু জোর করে ক্ষমতা নেননি। 1933 সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গ আর কিছু রক্ষণশীল এলিট শ্রেণী তাকে সম্পূর্ণ আইনিভাবে চ্যান্সেলর পদে বসিয়েছিলেন। তারা ভেবেছিলেন হিটলারকে হয়তো তারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন। চরম ভুল একটা ধারণা। ভাবতে পারেন, মাত্র 53 দিনের এক অবিশ্বাস্য ঘটনাপ্রবাহে পুরো জার্মানির চিত্র পাল্টে যায়। জানুয়ারিতে তিনি হলেন চ্যান্সেলর, ফেব্রুয়ারিতে রাইক্সট্যাগ বা পার্লামেন্ট ভবনে আগুন লাগে, আর এর দায় সুকৌশলে চাপানো হয় কমিউনিস্টদের ওপর। এরপর মার্চ মাসে পাস হয়ে যায় অ্যানাবলিং অ্যাক্ট। পার্লামেন্ট স্বেচ্ছায়, হ্যাঁ একদম স্বেচ্ছায়, নিজেদের সব ক্ষমতা হিটলারের হাতে তুলে দেয়। সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একটি দেশের গণতন্ত্রের মৃত্যু ঘটে। স্বৈর শাসকদের ক্ষেত্রে হিটলারের ইনার সার্কেলে আমরা আরেকটা বড় অদ্ভুত বৈপরীত্য দেখতে পাই। স্ট্যালিন যেমন ক্ষমতার লোভে আর প্যারানয়া থেকে নিজের জেনারেলদেরই হত্যা করেছিলেন, হিটলার কিন্তু তা করেননি।
1922 সালের হারমান গোরিং, 1926 সালের জোজেফ গোয়েবলস বা 1923 সালের হেনরিক হিমলার, এরা সবাই কিন্তু 1945 সালের শেষ দিন পর্যন্ত তার সাথেই ছিলেন। এরপরই আমরা প্রবেশ করছি ইতিহাসের সবচেয়ে অন্ধকার আর বেদনাবিধুর অধ্যায়ে। আমাদের চতুর্থ প্রশ্ন, হলোকাস্ট ও বিশ্বযুদ্ধ কেন? এই শাসন ব্যবস্থা আসলে নিজেদের টিকে থাকার চেয়েও একটি ভয়াবহ বর্ণবাদী মিশনকে বেশি গুরুত্ব দিয়েছিল। একটু চিন্তা করুন, 1944 সালে যখন জার্মান ফ্রন্টলাইন ভেঙে পড়ছে, সেনাদের রসদ দরকার, তখন সামরিক ট্রেনগুলোকে ফ্রন্টলাইনে না পাঠিয়ে উল্টো অসংখ্য নিরীহ মানুষকে আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পে নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। যুদ্ধ জেতার চেয়ে নিরীহ ইহুদিদের হত্যা করাটাই তার কাছে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছিল। আর এর ফলশ্রুতিতেই আমরা দেখতে পাই এই ভয়াবহ সংখ্যাটি 60 লক্ষ। হোলোকাস্টের মাধ্যমে অত্যন্ত সুপরিকল্পিতভাবে 60 লক্ষ ইহুদি নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়। এটা আসলেই মেনে নেওয়ার মতো না। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো পৃথিবী জুড়ে আনুমানিক 5 কোটি মানুষের প্রাণহানি ঘটে। শুধুমাত্র একটি উগ্র আদর্শিক অন্ধত্বের কারণে শুরু হওয়া এই যুদ্ধ পুরো মানবজাতিকে আক্ষরিক অর্থেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। অবশেষে আমরা আমাদের শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। আমাদের পঞ্চম প্রশ্ন হল, হিটলারের চূড়ান্ত পতন কিভাবে ঘটল? হিটলারের স্ববিরোধিতার চূড়ান্ত রূপ দেখা যায় 1945 সালের নিরো ডিক্রিতে। যুদ্ধ হারার শাস্তি হিসেবে তিনি জার্মানির নিজেদের সব সেতু, কারখানা আর খাদ্যের মজুদ ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেন। তার যুক্তি ছিল, জার্মান জাতি যেহেতু যুদ্ধে জয় হতে পারেনি, তাই তাদের আর টিকে থাকারই কোনো অধিকার নেই। নিজের দেশের মানুষের সাথেই এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা আর কি হতে পারে? পরাজয়ের একেবারে শেষ মুহূর্তেও তিনি অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিলেন। সাধারণ শাসকরা পতন নিশ্চিত জানলে দেশের বাইরে পালিয়ে যান, সম্পদ লুকিয়ে রাখেন। কিন্তু হিটলার বার্লিনের বাংকারই থেকে যান। তিনি কোনো উত্তরাধিকারী রেখে যাননি। আসলে তার এই শাসন ব্যবস্থাটা এমনভাবে ডিজাইন করা ছিল যেন সেটা তার সাথেই ধ্বংস হয়ে যায়। 1945 সালের 30 এপ্রিল বার্লিনের মাটির নিচের সেই বাংকারে জীবনের শেষ প্রহরগুলোতে তিনি তার দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউনকে বিয়ে করেন। এরপর সায়ানাইড পিল এবং বন্দুকের গুলির মাধ্যমে তারা দুজনেই আত্মহত্যা করেন। শত্রুর হাতে যেন শরীর না পড়ে, তাই তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়। 2018 সালের ডেন্টাল ফরেন্সিক রিপোর্ট একেবারে নিশ্চিত প্রমাণ করেছে যে তিনি ওই বাংকারই মারা গিয়েছিলেন। তাই তার পালিয়ে যাওয়ার যত কনস্পিরেসি থিওরি আছে, তার সবকিছুর ওখানেই সমাপ্তি ঘটে। এই এক্সপ্লেনারটি শেষ করার আগে একটি অত্যন্ত গভীর ও চিন্তার উদ্রেককারী প্রশ্ন আপনাদের সামনে রেখে যেতে চাই। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী স্বৈরশাসক যদি নিজের বেঁচে থাকা নিয়ে মাথা না ঘামান, তবে কি যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে ভাবে সেই সব সাধারণ স্বৈরশাসকরা তুলনামূলকভাবে কম বিপজ্জনক? এই প্রশ্নটি স্বৈরতন্ত্রের মূল প্রকৃতি এবং উগ্র আদর্শবাদের ভয়াবহতা নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।